গ্রাম মানেই সরলতা, ভালোবাসা আর প্রকৃতির সাথে একাত্ম জীবন। এই কথাটি যেন আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। প্রযুক্তির এই দ্রুতগতির যুগেও গ্রামের মাটির ঘ্রাণ, মেঠো পথের নিস্তব্ধতা এবং সবুজ ধানক্ষেতের প্রশান্তি এখনো মানুষের মন ছুঁয়ে যায়। যারা শহরের কোলাহলে ক্লান্ত, তাদের কাছে গ্রামের জীবন মানেই এক টুকরো শান্তি। আমি মাঝে মাঝে ছুটি পেলেই এরকম গ্রাম এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ি, কারণ গ্রামের সৌন্দর্যের কোনো বিকল্প নাই। গ্রামই হলো আবেগ আর অনুরাগের আতুর ঘর। তবে সমূলে বদলে যাচ্ছে গ্রাম, আর এই বদলে যাবার ছোঁয়া লেগেছে সর্বক্ষেত্রেই। দুর্দান্ত গতিতে গ্রাম ভূগোল রূপান্তরিত হচ্ছে, কেউ বলছে হারিয়ে যাচ্ছে। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর তার 2 বিঘা জমিতে কবিতায় লিখেছিলেন, ধিক ধিক ওরে শতধিক তোরে, নীলাজ কুলটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। মহেন্দ্র কোচ স্টেশন, সবাই চলেছে এখন তারকেশ্বরের উদ্দেশ্যে। বহরমপুর কোর্ট স্টেশন থেকে 10 টাকার টিকিট কেটে আমি এখন চলেছি লালগোলার উদ্দেশ্যে। তারপর সেখান থেকে যাব সেই গ্রামে। চলুন তাহলে যাওয়া যাক। ট্রেনে উঠে ঘুমিয়ে না খেলে ভালো লাগে না। 3টে করে 10, 3টে করে 10। 10 টাকা যখন খেয়ে নি, সত্যি বলতে গিয়ে বহরমপুর থেকে লালগোলার ট্রেন ভাড়া 10 টাকা, কিন্তু এই ট্রেনে যেতে যেতে খাওয়ার খরচা হচ্ছে 100 টাকা। এটা মাথায় রাখবে, যখন যাই উঠবে ট্রেনে তাই খেতে ইচ্ছা করবে। স্টেশন কৃষ্ণপুর, আর কৃষ্ণপুরের পরেই হচ্ছে লালগোলা। তা আমি লালগোলাতে নামবো এই পরের স্টপেজে। আর এই কৃষ্ণপুরের পরের স্টপেজ হচ্ছে লালগোলা। পৌঁছে গেলাম লালগোলা। চলুন আমাকেও নামতে হবে এখানে। লালগোলা স্টেশন থেকে নেমে নেমেই এই সামনে দেখতে পেলাম এই শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির। চলুন গ্রাম ঘোরার আগে লক্ষ্মীনারায়ণ মন্দিরটা একবার ঘুরেই নিই। শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির ভ্রমণ করে একটা গাড়ি রিজার্ভ করলাম একদম বর্ডারে যাওয়ার জন্য। নামটা পরে বলছি ওখানে গিয়ে। চলুন, কখনো পিচের রাস্তা, কখনো গাড়ির মেঠো পথের রাস্তা, এসব রাস্তা দিয়ে চলছি এখন। অনেক জায়গায় যেতে হবে সেই গ্রামের ভেতর দিয়ে। চলুন তাহলে সেই পথ দিয়ে যাওয়া যাক। এসব গ্রামের রাস্তা দিয়ে হাঁটলে না মনটা সত্যি খুব অন্যরকম হয়ে যায়। আর আশেপাশে দেখি যখন যেসব দৃশ্যগুলো, এত সবুজ, এত পাখি, এত নদী, কত হাঁস, সত্যি খুব সুন্দর লাগে। ঢুকে পড়লাম একদম গ্রামের শেষ প্রান্তের দিকে। এই গ্রামটার নাম হচ্ছে খান্দুয়া। আমার এই টোটো দাদা ভাই তার গল্প বলছে এখানে, তার বাড়ি এখানে, এবং তার বাড়িতে যে কত সাপের অত্যাচার এবং এই গ্রামে যে কত সাপ আছে সেই গল্প উনি করছেন এখন। বাইরে না তোমার মশারি টশারি করে ঘুমাইছে কিনা, শুধু চমকে চমকে উঠছি। লোকও বাইরে খেলে যে আমি পরশুদিন তোমার 12টা সাড়ে 12টার সময় আসছি,
দরজার বিশাল সামনে বড় খরিস করে আমাদের বাড়িতে ঢুকছিল, কে লাইট মেরেছে, হ্যাঁ আমাদের বাড়ি থেকে পাশে বাড়িটাতে ঢুকে গিয়েছে। বাবা তোমার ঘাস দিতে এসে ঘাসের ভিতরে বুঝলি যে যখনই দেখাচ্ছে কিনা। এসে পৌঁছালাম একদম পদ্মা নদীর ধারে, আর ওপারে বাংলাদেশ। বর্ষায় কি অবস্থা! এই হলো আমাদের ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, এবং এটা শেষ জায়গা। নদীটা ওই সামনে যে ব্যাগ দেখছেন বাঁদিকে, ওই দিক থেকে ব্যাগ মানে ফারাক্কা থেকে ওই দিক দিয়ে ঘুরে এসে এই সোজা হয়ে আসছে। এই গ্রামের বয়স্ক মানুষরাও সবাই কিন্তু পদ্মা নদীতে এসে স্নান করে, কারণ তাদের ছোটবেলা থেকে অভ্যাস সেটাই। ব্যথা লাগে না? ভয় লাগে না? ওদিক থেকে বিএসএফ প্রচন্ড বকা দিল বাচ্চাদেরকে, তাই ওরা উঠে বললো। এখন ওই যে বয়স্ক মানুষটা এখন স্নান করে তার বাড়ির দিকে ফিরছে। পদ্মা নদীর তীরে এই ছোট্ট বাঁশবাগানে দাঁড়িয়ে ওপারের বাংলাদেশকে দেখছিলাম। ওপারের জায়গাটির নাম রাজশাহী। আগে এপার থেকেও বাড়িঘর দেখা যেত, কিন্তু জল বেড়ে যাওয়াতে অনেকটাই পদ্মার গর্ভে চলে গিয়েছে। এখন নদীর পাড় থেকে অনেকক্ষণ ধরে দুটো গাছকে লক্ষ্য করছিলাম। ভাবছিলাম কি এমন হয়েছে এই গাছ দুটোর সঙ্গে, যার গোড়াগুলো এরকম হয়ে আছে, মাটি ধরে গেছে, নোনা ধরে গেছে, কি জন্য? পরে যখন সামনে গিয়ে দেখলাম, তখন নিজের মনের মধ্যেই তখন বুঝতে পারলাম যে এই পদ্মা নদীর জল কখনো এতটাই বেড়েছিল যে এই গাছের গোড়াগুলোকে পুরো মাটি দিয়ে পলি দিয়ে তখন এটাকে আকৃষ্ট করেছিল, যার কারণে এই গাছের গোড়াগুলো এরকম অবস্থায় রয়ে গেছে। ওটা বিএসএফ ক্যাম্প, ওনার সঙ্গে গল্প করছিলাম এতক্ষণ ধরে। খুব ভালো মানুষ। এই নদী পাড়ে মানুষের জীবন জীবিকা বলতে দুটো জিনিসই, একটা চাষবাস আর হচ্ছে মাছ ধরা। আর এই পদ্মায় তো জানেন ইলিশ মাছ থেকে শুরু করে ট্যাংরা মাছ থেকে শুরু করে কত মাছই না পাওয়া যায় এখানে। এখনও মাঝি ভাড়া আসেনি, তবে বিএসএফ বলল যে আর আধ ঘন্টা পরেই সবাই মাছ ধরতে আসবে। পাড় কিভাবে ভেঙেছে দেখুন শুধু। এই নদীর পাড়ে স্থানীয় ছেলেরা এখানে সকাল হোক বিকাল হোক এখানে বসে সবাই গল্প গুজব করে। তবে আমার চোখে এই গাছের উপরে একটা জিনিস চোখে পড়ল, চলুন সেটা আপনাদের দেখাই। কত মানুষের বাড়িঘর যে এখান থেকে ভেঙে চলে গেছে না, তার ঠিক নেই। আর ওরা সবাই এখন পিছাতে পিছাতে চলে গেছে ওই দিকে, ওই দূরের গ্রামে। সব থেকে যে বেশি, যে জায়গাটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে এই জায়গাটা। আরও যত দিন যাবে তত এই জায়গা থেকে আরও বেশি গ্রাস করবে, মানে এদিক থেকে এত ভাঙনটা সব থেকে বেশি হয়েছে এই দিকটাতে। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। গত বছর যখন এসেছিলাম না, তখন ওটা ছিল শীতকাল। তখন নদীর এই মাঝখানে বিশাল বড় একটা চর ছিল, সেখানে বাচ্চারা ওখানে ফুটবল খেলতে ইয়ে করতো। আর এই পাশ থেকে ওপাশের বাড়িঘরগুলো না সব পরিষ্কার দেখা যেত, আর ওই দূরে দেখা যেত রাজশাহীকে। আর এখন তো জল তো প্রচণ্ড বেড়ে আছে। আর ওই যে মাঝখানে ওখানে প্রচুর ওখানে নৌকা থাকতো, যারা নৌকা নিয়ে মাছ ধরতো। এবং ওই একটা এমন একটা দ্বীপ হয়ে গেছিলো মাঝখানটায়, ওই দ্বীপের চারপাশ দিয়ে মাছ ধরতো এবং ভালো মাছ উঠতো। আর এখন তো কিচ্ছু নাই, এখন দূরেও বাড়িঘর কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো কিচ্ছু নাই, শুধু জল আর জল।
আর ফারাক্কা থেকে এখন এত পরিমাণ জল ছাড়া হয়েছে যে দুপাশেই দুকুলি অবস্থায় মোটামুটি সম্পূর্ণ ভেঙে গেছে বলা যায়। আর সত্যি বলতে কি মানে মানে এই ভাঙন যে রোধ করবে, যে কীভাবে রোধ করা যাবে, সে সম্পর্কে মানে কতটা মানে আমাদের দেশ বা রাজ্য বা যারাই বলুন না কেন তারা যে কতটা সতর্ক হয়েছে, সেটা তাদের এই মুহূর্তে সতর্ক না হলে তারা পরবর্তীকালে কিন্তু এই জায়গা কিন্তু আরও অনেক বেশি ভাঙন তৈরি হয়ে যাবে। এই যে পাশে যে দেখছেন যে আম গাছ বাগান, এই যে জমি, সব কিন্তু নিয়ে নেবে এই পদ্মাতে। বসে বসে এখানে অনেকটাই সময় কাটালাম এবং বেশ ভালোই লাগলো। চলুন, আর বেশিক্ষণ তো বসা যাবে না, এবার আমাকে আবার বাড়ি পথে রওনা দিতে হবে। চলুন যাওয়া যাক। যখন ফিরছি তখন ফেরার সময় একটা অদ্ভুত জিনিস দেখলাম। আগেও দেখেছি যদি অনেক গ্রামে গঞ্জে, এবার দেখলাম একটা পাট ক্ষেতের মধ্যে কিছু শিয়ালের দেখা পেলাম। আমার দারুণ লাগলো দেখুন। আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।